আজ আমরা ক্লাস 10-এর পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এইটা জানার আগে কিছু জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, যেগুলো হচ্ছে তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র, তাই না, আধান, কুলম্বের সূত্র। আশা করছি এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার আছে। যদি তোমাদের মনে হয় যে এই সম্পর্কে ভিডিও দরকার, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই নিয়ে ওই আধান, কুলম্বের সূত্র বা এইগুলো নিয়ে তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, আজকে এই টপিকটাতে আসা যাক। তাহলে প্রথমে আমি বিভব সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, তাহলে আমাদের ফার্দার এগোতে সুবিধা হবে। পোটেনশিয়াল বা বিভব জিনিসটা কি? তড়িৎ বিভব। ঠিক আছে, ধরো আমরা এখানে একটা কিউ চার্জকে রাখলাম, ঠিক আছে। তাহলে কিউ চার্জটা কি করবে? তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র জিনিসটা খুব সহজ এক্সাম্পলের সাহায্যে বোঝো। এখানে যদি আমরা একটা ম্যাগনেটকে রাখি, সেই ম্যাগনেটটা কি করে? তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, যার মধ্যে যদি কোনো আমরা আলপিনকে রাখি বা কোনো কিছু ম্যাগনেটিক মেটেরিয়ালকে রাখি, সেটাকে কী করবে? সেই ম্যাগনেটটা আকর্ষণ করবে, তাই না? তাহলে যতটা অঞ্চলের মধ্যে আকর্ষণটা করতে পারে সেটা হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ড। একইভাবে এই চার্জটা তার চারপাশে যতটা অঞ্চলের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এইরকম তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমাদের ইউনিট পজিটিভ চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে হয়, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে কি? তড়িৎ বিভব। সেই কাজটাই কি রিপ্রেজেন্ট করে? তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। যেটা ক্লিয়ার হলো জিনিসটা তোমাদের? তাহলে ধরো এখানে কিউ চার্জটা রেখেছি, আর একটা ইউনিট পজিটিভ চার্জকে, ইউনিট পজিটিভ মানে 1 কুলম, ধরো 1 কুলম চার্জকে, ইউনিট পজিটিভ চার্জকে আমরা এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে আমাদের কাজ করতে হলো ডব্লু। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি ভি সমান ডব্লু বাই কিউ। বলতে পারি তো? এটা কিভাবে এলো আরও একটু এক্সপ্লেন করি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, আমাদের চার্জ কত টাকা? কিউ চার্জকে কোথায় আনছে? কিউ চার্জকে আনতে কত কাজ করতে হচ্ছে আমাদের? ডব্লু। কিউ পরিমাণ চার্জকে যদি আমরা আনি, তাহলে কাজ করতে হবে কত আমাদের? ডব্লু। ঠিক আছে, আমরা এখানে আনছি কত? 1 কুলম। আমাদের ডেফিনেশন কি বলছে? যে 1 কুলম চার্জকে আনতে বা ইউনিট পজিটিভ চার্জকে আনতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে কি? তড়িৎ বিভব। তাহলে আমরা 1 কুলম চার্জকে আনতে কাজ কত করতে হবে? ডব্লু বাই কিউ, তাই না? যদি কিউ পরিমাণ আধান চার্জকে আনতে, এখানে যদি একটা কিউ চার্জ থাকতো, সেই চার্জকে আনতে যদি ডব্লু কাজ করতে হয়, তাহলে 1 কুলম একটা, অর্থাৎ ইউনিট একটা পজিটিভ চার্জকে আনতে কত কাজ করতে হবে? ডব্লু বাই কিউ। আশা করছি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। এটাকেই আমরা কি বলবো? তড়িৎ বিভব বা ভি। অর্থাৎ ভি এর যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা পেলাম, সেটা আমরা কি পাচ্ছি? ভি ইজ ইকুয়াল টু ডব্লু বাই কিউ। এখান থেকে এর ইউনিটটাকে আমরা বের করার চেষ্টা করব। দেখো, আচ্ছা, ডব্লুর ইউনিট কি? ডব্লুর ইউনিট আমরা কার্যের ইউনিট, কৃতকার্য বা কৃতকার্যের ইউনিট আর আধানের কৃতকার্য জুল, তাই না? আর আধানের ইউনিট হচ্ছে কুলম। ঠিক তো? তাহলে দেখো, আমরা ভোল্ট, ভি সমান কি পেলাম? জুল পার কুলম। এটাকে আমরা কি বলে থাকি? ভোল্ট। এটাকে আমরা বলে থাকি ভোল্ট। ক্লিয়ার হলো তোমাদের? তাহলে তড়িৎ বিভবের যে ইউনিট, সেটা আমরা কি পেলাম? ভোল্ট। এইবার একটা জিনিস তোমাদের বুঝতে হবে এখানে। আমরা এতক্ষণ পর্যন্ত বিভব জিনিসটা কি বুঝলাম, কিন্তু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের জানা বেশি প্রয়োজন, সেটা হচ্ছে কি? বিভব প্রভেদ। অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, সেইটা কিভাবে আমরা বের করব। দেখো, এতক্ষণ আমরা কি করছিলাম? তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু থেকে একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনছিলাম, তাই না? ঠিক এইভাবেই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। ধরো দুটো পয়েন্ট আমাদের কাছে আছে, এ বি। এইবার আমরা একটা আধানকে যদি বি থেকে এতে আনি, তাতে যদি আমাকে ডব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে এই কার্যটা কি রিপ্রেজেন্ট করবে? এই কার্যটাই রিপ্রেজেন্ট করবে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালকে। ঠিক আছে, তাহলে ধরো একইভাবে আমরা যদি বলি কিউ পরিমাণ চার্জকে বি থেকে এ বিন্দুতে আনতে যদি ডব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে 1 কুলম চার্জকে আনতে কত কাজ করতে হবে? ভি সমান ডব্লু বাই কিউ। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা অসীম থেকে আনছিলাম, এবার আমরা দুটো পয়েন্টের এ থেকে বিতে আনছি। এ থেকে বিতে আনতে আমাদের কাজ করতে কত হলো? ডব্লু। তাহলে এ এবং বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, যেটাকে ভি এ বি দিয়ে আমরা যদি রিপ্রেজেন্ট করি, ভি এ বি সমান কী হবে? ডব্লু বাই কিউ। বোঝা গেল ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা তোমাদের? বেশ, যাই হোক, এরও ইউনিট আগের মতোই ভোল্ট হবে। তাহলে কেন তোমাদের বিভব পার্থক্যটা জানার প্রয়োজন হলো? বিভব পার্থক্যের ব্যাপারটা জানার প্রয়োজন হলো, এই জিনিসটা একটু তোমাদের বুঝতে হবে। দেখো, আমরা যদি জল প্রবাহের কথা ভাবি,
জল প্রবাহের কথা ভাবি বা উষ্ণতা বা তাপ প্রবাহের কথা ভাবি, সেগুলো সেই ক্ষেত্রে কখন আমরা জলের প্রবাহ বা তাপের প্রবাহ দেখতে পাই বলো তো? দেখো, জল যখন প্রবাহ হয় তখন কি হয়, যে দিক থেকে যেদিকে প্রবাহিত হবে সেইখানে আমরা একটা উচ্চতার পার্থক্য দেখতে পাই, তাই না? জল সবসময় কি হয়, উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে বয়ে চলে। তাহলে জল প্রবাহের জন্য কার পার্থক্যের দরকার হয়? উচ্চতার পার্থক্যের দরকার হয়। একইভাবে আরেকটা জিনিস লক্ষ্য করবে, একটা ধরো তুমি একটা লোহার রড নিয়েছো, সেটা একটা উনুনের মধ্যে ধরো উনুনের মধ্যে ঢুকিয়ে দিলে, কিছুক্ষণ পর তুমি হাতে সেই তাপটা ফিল করবে, উনুনের তাপটা। তাহলে এখানে তাপের প্রবাহ হলো কোন দিক থেকে কোন দিকে, গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে। উনুনের ক্ষেত্রে উনুনের তাপ কী ছিল, অনেক বেশি গরম ছিল, সেটা উষ্ণতা অনেক বেশি ছিল, তোমার হাতের উষ্ণতা কম ছিল, তাহলে সেখানে তাপটা গরম থেকে ঠান্ডার দিকে প্রবাহিত হলো। তাহলে দেখো, সব জায়গাতেই উষ্ণতাই বলো বা জল প্রবাহ বলো, প্রবাহের ক্ষেত্রে একটা পার্থক্যের প্রয়োজন পড়ছে। যেমন জলের ক্ষেত্রে উচ্চতার পার্থক্যের প্রয়োজন হলো, ঠিক একইভাবে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এক্ষেত্রে বিভব পার্থক্যের প্রয়োজন পড়বে, তাই না? বিভব পার্থক্যের প্রয়োজন পড়বে। ধরো একটা ওয়্যার আমাদের কাছে আছে এবি, এবার আমরা কি জানি, তারের মধ্যে যে তড়িৎ প্রবাহ হয় সেই তড়িৎ প্রবাহটা কারা করে, কাদের দ্বারা সেই তড়িৎ প্রবাহিত হয়? ফ্রি ইলেকট্রন, তাই না? ফ্রি ইলেকট্রন দ্বারা। তোমরা সবাই জানো আশা করছি ফ্রি ইলেকট্রনের ব্যাপারটা। যদি তোমাদের মনে হয় যে ভিডিও দরকার এই নিয়ে, তাহলে আমি আধান সম্পর্কে যে ভিডিও বানাবো তখনই ফ্রি ইলেকট্রনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেবো। যাই হোক, তার ফ্রি ইলেকট্রনরা একটা তারের মধ্যে তড়িৎ প্রবাহ করে বা তড়িৎ প্রবাহে সাহায্য করে। এইবার দেখো, তারটা আমাদের কাছে আছে, এর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, তাহলে তারটাকে যদি আমরা একটা লাইটের সাথে লাগিয়ে দিই, কারেন্ট লাইটটা জ্বলবে? নিশ্চয়ই জ্বলবে না। শুধু তারটাকে যদি লাগিয়ে দিই, জ্বলবে না। কারণ কি, তখন তার মধ্যে ইলেকট্রনগুলো আছে ঠিকই, কিন্তু সেগুলোর একটা দিকে প্রবাহ আমরা শুরু করাতে পারিনি ইলেকট্রনগুলোর। তাহলে ইলেকট্রনগুলোর প্রবাহ শুরু করতে গেলে কি করতে হবে, এই এ এবং বি এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব পার্থক্য দিতে হবে। সেই বিভব পার্থক্য দেওয়ার কাজটা কে করে বলো তো? ব্যাটারি। তোমরা লক্ষ্য করে থাকবে, দেখো এইখানে যদি একটা বাল্ব, তারটাতে যদি একটা বাল্ব লাগানো থাকে, যতক্ষণ অবধি আমরা ব্যাটারি না দেবো বাল্বটা জ্বলবে? জ্বলবে না। তারের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, কিন্তু তার সত্ত্বেও জ্বলছে না। কিন্তু যেই আমরা ব্যাটারিটা লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে এই বাল্বটা জ্বলতে শুরু করলো। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত তার ছিল, বাল্ব ছিল, সবই আছে, এর তারের মধ্যে ফ্রি ইলেকট্রন ছিল, সবই ছিল, কিন্তু ইলেকট্রনগুলোর প্রবাহ হচ্ছিল না। কিন্তু যেই আমরা ব্যাটারিটা এখানে লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গেই তারের মধ্যে একটা প্রবাহ শুরু হয়ে গেল। কার প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ আধানের প্রবাহ। আধান জিনিসটা তোমরা যখন বুঝবে, আশা করছি তোমরা জানো, তো সেই যে তোমাদের ক্লিয়ার আছে। তাহলে আধান যখন প্রবাহ হতে শুরু করবে বর্তনীতে, তখন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহ। ক্লিয়ার হলো জিনিসটা, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে বর্তনীতে প্রবাহ সৃষ্টি করার জন্য কার প্রয়োজন? বিভব পার্থক্য। যখন বিভব পার্থক্য আমরা দিতে পারবো, তবেই সেই বর্তনীর মধ্যে প্রবাহ শুরু করা যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে জিনিসটা। এইবার দেখো, আমরা এই সংক্রান্ত ওহমের সূত্রটা জেনে নেব। তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ওহমের সূত্র। তার আগে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই ওহমের সূত্রতে প্রবেশ করার আগে, সেটা হচ্ছে আয়ের ভ্যালু। যেটা আমরা কারেন্ট দেখলাম, আয় কি দেখলাম কিছুক্ষণ এক্ষুনি আমরা দেখলাম, তড়িৎ প্রবাহ, ঠিক আছে? আয় এর ভ্যালুটা কিভাবে আমরা কাউন্ট করব? তাহলে আয় মানে আমরা কি দেখলাম, আয় হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আসলে কি, তড়িৎ প্রবাহ আসলে কি, বর্তনীতে ইলেকট্রনের প্রবাহ। এইবার আমরা যদি প্রবাহ মাত্রাটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি, সেই জিনিসটা আসলে কি, যে এক সেকেন্ডে বা একক সময়ে কত পরিমাণ আধান ওই পরিবাহীর একটা প্রস্থচ্ছেদের মধ্যে পেরিয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ প্রবাহিত হলো। ধরো এক সেকেন্ডে যদি কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে আই সমান কী হবে, Q/1। ক্লিয়ার? ঠিক একইভাবে তাহলে আমরা এটাকে এইভাবে বোঝার চেষ্টা করব, আয়ের ভ্যালুটাকে, যে ধরো কোনো বর্তনীর মধ্যে কিউ পরিমাণ আধান টি সময়ে প্রবাহিত হচ্ছে, কিউ পরিমাণ আধান টি সময়ে প্রবাহিত হচ্ছে, তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কত? তাহলে প্রবাহ মাত্রা আমরা কিভাবে বার করব? প্রবাহ মাত্রা আই সমান, বা এটাকে তোমরা ক্যাপিটাল ইউজ করতে পারো, ক্যাপিটাল আই সমান Q/T, যেখানে আই কি রিপ্রেজেন্ট করছে, প্রবাহ মাত্রা,
কিউ আধান এবং টি সময়কে। অর্থাৎ মোট আধানকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলেই কী পেয়ে যাবো, প্রবাহ মাত্রা পেয়ে যাবো। খুব সহজ একটা নিউমেরিক্যাল দিয়ে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিই। চলো, ধরো একটা বর্তনীতে 5 সেকেন্ডে 300 কুলম আধান প্রবাহিত হলো। একটি বর্তনীতে 5 সেকেন্ডে 300 কুলম আধান প্রবাহিত হলো। তাহলে তোমাকে যদি এখান থেকে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করতে দেয় তাহলে তোমরা কি করে বার করবে? আই সমান আমরা কি জানি, কিউ বাই টি। কিউ কি রিপ্রেজেন্ট করছে? চার্জকে। তাহলে কত আধান প্রবাহিত হয়েছে এখানে? 300 কুলম। সময় কত লেগেছে আমাদের? 5 সেকেন্ড। তাহলে আমরা কারেন্ট কত পেলাম? 300/5 অর্থাৎ 60 কুলম পার সেকেন্ড, তাই না? কি দেখতে পাচ্ছি আমরা? কারেন্ট আধানের একক কি? কুলম। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পেলাম, দেখো প্রবাহ মাত্রা আয়ের ইউনিট কি হয়? কুলম পার সেকেন্ড, যেটাকে আমরা আরেকটা জিনিস দিয়ে ডিনোট করি, আর একটা নাম দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে কি? অ্যাম্পিয়ার। এই কুলম পার সেকেন্ডটাকে আমরা কি বলি? অ্যাম্পিয়ার। সাধারণত এই অ্যাম্পিয়ার ইউনিটটাই বেশি ব্যবহার করা হয়, কুলম পার সেকেন্ড খুব কম ইউজ করা হয়। যাই হোক, তাহলে আই সমান আমরা কি দেখতে পেলাম? কিউ বাই টি। এখান থেকে আমরা এইভাবে ইভ্যালুয়েট করার পর আমরা এখানে আয়ের যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 60 অ্যাম্পিয়ার। এইভাবে তোমাদের ছোটো ছোটো নিউমেরিক্যাল কিন্তু পরীক্ষায় আসে। যাই হোক, এবার আমাদের ওহমের সূত্রে প্রবেশ করা যায়। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমাদের এখান থেকে অনেক নিউমেরিক্যাল আসে, জিনিসটা বুঝতে হবে এবং ফার্দার অনেক দূর অবধি তোমাদের এই জিনিসটা কাজে লাগবে। ওহমের সূত্র, তড়িৎ প্রবাহ সংক্রান্ত ওহমের সূত্র। দেখো, তাহলে জিনিসটা একটু বুঝতে হবে। আমরা যেমন একটা বর্তনী কিছুক্ষণ আগে এঁকেছিলাম, ঠিক সেরকম ধরো এখানে একটা বর্তনী এঁকেছি। এখানে যে আমি এই যে সাইনটা তোমাদের দেখালাম, হয়তো তোমাদের নতুন মনে হবে। এই সাইনটা ধরো একটা ইলেকট্রিক বাল্ব হতে পারে, বা যাই হোক যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে আমরা লাগিয়ে রেখেছি। তারপর কি করলাম? বর্তনীতে একটা সোর্স দিলাম, যেটাকে আমরা ব্যাটারি বলতে পারি। সোর্স, তড়িৎ উৎস, ঠিক আছে? সোর্স দিলাম, ধরো তার পোটেনশিয়াল হচ্ছে কত? ভি। অর্থাৎ এই বর্তনীটি, এই ব্যাটারিটা বর্তনীটার মধ্যে ভি বিভব প্রভেদ তৈরি করতে পারছে। এইবার তার জন্য বর্তনীতে কত প্রবাহ মাত্রা শুরু হলো? আই প্রবাহ মাত্রা শুরু হলো, ঠিক আছে? তাহলে এই সংক্রান্ত ওহমের একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা সংক্রান্ত এবং বিভব প্রভেদ সংক্রান্ত ওহমের যে সূত্রটা আছে, তিনি কি বলেছিলেন? দেখো, যে বর্তনীতে যে আমরা পরিবাহিতা ব্যবহার করছি, অর্থাৎ যে তারটা ব্যবহার করছি, তার উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা এবং উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে, তার মানে হচ্ছে যে তারটা ইউজ করছি সেটা যদি আমরা মেটেরিয়ালটাকে চেঞ্জ না করি, ধরো তামার তার ইউজ করছি, মানে তামার তারই যদি থাকে, আর অন্যান্য ভৌত অবস্থা বলতে ধরো তারটার লেন্থ যদি লম্বা ছিল ছোট করে দিলাম, এইরকম যদি না হয়, লেন্থ বা তারটা সরু ছিল মোটা করে দিলাম, এই ধরনের চেঞ্জেস যদি না হয়, আর কি হয়? এই সার্কিটের টেম্পারেচার অর্থাৎ উষ্ণতার যদি কোনো পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে এই বিভব প্রভেদ এবং আই অর্থাৎ বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার সম্পর্ক কীরকম? সমানুপাতিক। অর্থাৎ সূত্রটা আর একবার শুনে নাও। পরিবাহী অর্থাৎ তারের পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা বলতে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, ঠিক আছে, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে বিভব প্রভেদ কি হয়? সরাসরি প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আই। বোঝা গেল? যখন এই যে তারটা ইউজ করছি, সেই তারটার কি হলো? তারটার অন্যান্য উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এই সমস্ত যদি পরিবর্তিত না হয়, তাহলে সেক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু আমরা আই পাই। এবার দেখো, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু আই। কেন কেটা ইউজ করলাম? দেখো, এখানে প্রপোর্শনালিটি সাইন ছিল, সেটাকে তুলে আমরা ইজ ইকুয়াল টু অর্থাৎ সমান সাইন দিয়েছি, সমান চিহ্ন ব্যবহার করেছি। আমরা ভেদ থেকে এটা জানা আছে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক বলতে পারো, সেটা আমাদেরকে গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, আই ইজ ইকুয়াল টু ভি বাই কে। এখানে আইটা কি? প্রবাহ মাত্রা, ভি বিভব প্রভেদ, কে জিনিসটা কি? এর নেচারটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, এই যে আমরা ধ্রুবকটা পেলাম কে, এর নেচারটাকে একটু বোঝার চেষ্টা করব। দেখো, আয়ের সাথে কে এর সম্পর্ক কীরকম দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা বলতে পারি আই প্রপোর্শনাল টু 1/k, তাই না? এখান থেকে আমরা এটা লিখতে পারি আই প্রপোর্শনাল টু 1/k, যদি আমরা ভিটাকে কনস্ট্যান্ট রাখি।
অর্থাৎ ধরো ব্যাটারিটাকে যদি আমরা চেঞ্জ না করি, অর্থাৎ ভি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আই প্রপোর্শনাল টু 1/k। তার মানে কি, যদি বিভব প্রভেদ স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে কে যদি বৃদ্ধি পায় আই কমে যাবে, আর কে যদি কমে যায় আই বেড়ে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক না কের সাথে আয়ের। তাহলে তোমরা একটা জিনিস ভেবে বলো তো, কার সাথে আয়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়? জিনিসটা কার সঙ্গে ম্যাচ করতে পারছি আমরা? এটাকে ম্যাচ করতে পারছি রোধের সঙ্গে। রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স, রোধের সাথে এটাকে আমরা ম্যাচ করতে পারছি, দেখো কেটাকে, তাই না? রোধ জিনিসটা কি? রোধ হচ্ছে এমন একটা রাশি, ভৌত রাশি, যেটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করে। তাকে আমরা কি বলে থাকি? রোধ। তড়িৎ প্রবাহে যে বাধা সৃষ্টি করে তাকে আমরা কি বলে থাকি? রোধ। তাহলে দেখো, রোধ যদি পরিবাহীর মধ্যে বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ কি হবে? কমে যাবে। আর রোধ যদি কমে যায় তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। তাহলে কে আর কে রিপ্রেজেন্ট করছে না? কে এর নেচারটা আর এর মতো নয়, রোধের মতো নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কেটাকে আর দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আমরা কি বলতে পারি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, অর ভি ইজ ইকুয়াল টু আই আর। এটাই হচ্ছে কি আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আরটাকে আমরা কি বললাম? রোধ, তাই না? এখান থেকে আমরা আর এর যে একক আমরা বের করার চেষ্টা করব, ইউনিট। দেখো, ভি ইজ ইকুয়াল টু আই আর পেয়েছি, তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে? ভি বাই আই, তাই না? অর্থাৎ আর ইজ ইকুয়াল টু ভি এর ইউনিট কি? বিভব প্রভেদ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম ভোল্ট। আর আই এর কি হয়? অ্যাম্পিয়ার, তাই না? এটাকে যদি আমরা কথা মানে চিহ্নর মাধ্যমে লিখি তাহলে কি হবে? ভি বাই এ, ভোল্ট পার অ্যাম্পিয়ার। এটাকে আমরা কি বলে থাকি? ওহম। ওহমের নাম অনুসারে আর এর যে মাত্রা সেটাকে আমরা কি বলে থাকি? ওহম। আর এইটা হচ্ছে ওহমের সাইন, চিহ্নটা তোমরা একটু মনে রাখবে, খেয়াল করবে জিনিসটা, ঠিক আছে? এই চিহ্নটার নাম কি? ওহম। অর্থাৎ আর এর যে একক আমরা পেলাম, যেটাকে ভোল্ট পার অ্যাম্পিয়ার বলছি, সেটাকে আমরা কি বলি? ওহম। এবং তার চিহ্নটা হচ্ছে এই রকম। এইবার আর জিনিসটাকে তো আমরা জানলাম, এর নেচারটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? কখন আর চেঞ্জ হয়, কিভাবে আর পরিবর্তিত হয়, এই জিনিসটা। তাহলে আর কি রিপ্রেজেন্ট করছে? আর রিপ্রেজেন্ট করছে পরিবাহীর রোধকে। এই যে এলিমেন্টটা আমরা এঁকেছি, এবং আর এর সাইনটা মোটামুটি এইরকমই হবে। বর্তনীতে এইভাবে যদি কোনো সাইন থাকে বা এলিমেন্ট আঁকা থাকে, সেটা তোমরা বুঝে নেবে যে এটা কি রিপ্রেজেন্ট করছে? বর্তনীর রোধটাকে রিপ্রেজেন্ট করছে আর। এবার আর এর নেচারটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, আর কিভাবে নিজেকে পরিবর্তিত করতে পারে, ঠিক আছে? দেখো, আর মানে কি বোঝাচ্ছে? আর পরিবাহীর রোধকে রিপ্রেজেন্ট করছে, তাই না? দেখো, এইবার যদি আমরা পরিবাহীর দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিই তাহলে আর কিভাবে পরিবর্তিত হবে? ধরো তোমাকে একটা মাঠে ছুটতে দিয়েছি, তোমাকে 100 মিটার ছুটতে বললাম আর 200 মিটার ছুটতে বললাম, কখন বেশি পরিশ্রম হবে? যখন তুমি 200 মিটার ছুটবে। একইভাবে তড়িৎ প্রবাহ মানে কি? তার মানে সেখানে ইলেকট্রনগুলো ছুটে বেড়াচ্ছে। তড়িৎ প্রবাহ মানে সেখানে ইলেকট্রনগুলো ছুটে বেড়াচ্ছে। তাহলে দেখো, ইলেকট্রনকে যদি বেশি দৈর্ঘ্য বরাবর ছুটতে হয়, অর্থাৎ তারের দৈর্ঘ্যটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে ইলেকট্রনকে বেশি কাজ করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে পরিবাহীটার রোধ বেড়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? আর এর সাথে পরিবাহীর দৈর্ঘ্যের সম্পর্ক কীরকম? সরাসরি সমানুপাতিক, আর প্রপোর্শনাল টু এল, তাই না? অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে সেই ক্ষেত্রে আরও বেড়ে যাবে। আর একটা জিনিস লক্ষ্য করো, যে পরিবাহীর প্রস্থচ্ছেদ মানে কি? এই তারটাকে যদি একটু বড় করে আমরা দেখি, তার কীরকম হয়? এরকম গোলাকার হয় না? তাহলে তারের এই যে মুখের ক্ষেত্রফল, তারের এই যে মুখটা, সেই মুখের ক্ষেত্রফলটাকে আমরা কি বলি? প্রস্থচ্ছেদ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই প্রস্থচ্ছেদটাকে যদি আমরা বাড়াই বা কমাই, তাহলে সেই ক্ষেত্রে রোধ কিভাবে পরিবর্তিত হবে? তোমাদের কি মনে হয়? ধরো একটা পাইপে জল যাচ্ছে, কখন বেশি জল প্রবাহিত হবে? যদি পাইপটা বড় হয় না পাইপটা ছোট হয়? যখন পাইপটা বড় হবে তখন, তাই না? তাহলে তখন বেশি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন বেশি, তখন বেশি সংখ্যক ইলেকট্রন সহজে প্রবাহিত হতে পারবে। আর ইলেকট্রন যদি বেশি প্রবাহিত হয় তাহলে আই কি হবে? বেড়ে যাবে, তাই না? এবার যখন দেখো পাইপের মুখটা ছোট, সেক্ষেত্রে জল কম যাবে। তার মানে আমরা এটাকে যদি ইলেকট্রনের সাথে কম্পেয়ার করি, ইলেকট্রনের প্রবাহ কম হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আই কমে যাবে, তাই না? তাহলে দেখো, প্রস্থচ্ছেদের সঙ্গে কীরকম সম্পর্ক পাচ্ছি রোধের। এবার আই যদি কমে যায় আর বেড়ে যাবে, আর আই বেড়ে গেলে
আর কমে যাবে, তাই না? যখন কারেন্ট বেশি যায় তখন কি হয়, রোধ কম হয়। তাহলে এই ক্ষেত্রে প্রস্থচ্ছেদের সঙ্গে আমরা কীরকম সম্পর্ক পাচ্ছি, আর প্রস্থচ্ছেদের সঙ্গে আর এর সম্পর্ক পাচ্ছি ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? আর প্রপোর্শনাল টু 1/a। তাহলে এই দুটোকে যদি আমরা, এই দুটো যে ইকুয়েশন আমরা পেলাম 1 and 2, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা লিখতে পারি আর প্রপোর্শনাল টু L/a, লিখতে পারি না, অবশ্যই। এবার দেখো আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L/a। এখানে রোটা কি, রোটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ঠিক আগের মতো আমরা যেমন আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করেছিলাম, এক্ষেত্রে কি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলাম, রো। তোমরা একটু সাইনটা লক্ষ্য করে থাকবে, পি এরকম সোজা হয়, পিকে একটু বেঁকিয়ে দিলাম, দেখো এটাকে বলি রো। আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L/a। এই যে নতুন একটা সমানুপাতিক ধ্রুবক পেলাম, এইটাকে আমরা কি বলবো, রোধাঙ্ক। এটাকে বলবো রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, আপেক্ষিক রোধ। রোটাকে আমরা কি বলবো, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। এটা পরিবাহীর উপর নির্ভর করে, পরিবাহীর উপাদানের উপর এবং টেম্পারেচারের উপর নির্ভর করে। তাহলে দেখো কোনো পরিবাহীর যদি দৈর্ঘ্য পরিবর্তন করি, প্রস্থচ্ছেদ পরিবর্তন করি, তাহলে তার রোধ পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে রোধাঙ্ক পরিবর্তন হবে না, সেটা নিজেকে সেইভাবে চেঞ্জ করে নেবে। যদি আমরা লেন্থটাকে বাড়িয়ে দিই, তাহলে ক্রস সেকশন সেইভাবে নিজেকে চেঞ্জ করে নেবে, যাতে রোধাঙ্ক কনস্ট্যান্ট থাকে। রোধাঙ্ক কি একটা ধ্রুবক। যাই হোক, তাহলে আমরা এখান থেকে তোমাদের কোশ্চেনও আসে মাধ্যমিকে যে রোধ এবং রোধাঙ্ক দুটোর মধ্যে কোনটা বেশি মৌলিক। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, রোধাঙ্কটা বেশি মৌলিক। কারণ কি, এটা পরিবাহীর উপাদানের উপর নির্ভর করবে। দেখো এই যে ওয়্যারটা আমরা ইউজ করছি, এটা যদি তামার থাকে, এবার পরিবাহীটার যদি আমরা এবার যদি ওয়্যারটাকে বাড়িয়ে দিই, লম্বা করে দিই, সরু করে দিই, মোটা করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আর চেঞ্জ হয়ে যাবে, রোধ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু রোধাঙ্ক চেঞ্জ হবে না, রো এর কোনো পরিবর্তন হবে না। কারণ ওইটা কার উপর ডিপেন্ড করছে, এর উপাদানটার উপর। যতক্ষণ অবধি না তামাটাকে পরিবর্তন করে অন্য কিছু অ্যালুমিনিয়াম বা লোহা ইউজ করছি, ততক্ষণ অবধি রো চেঞ্জ হবে না। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে সেই কারণে পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কটাকে আমরা বেশি মৌলিক বলতে পারি রোধ অপেক্ষা। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমরা একটা নতুন রাশি পেলাম, সেটা কি, রোধাঙ্ক। ঠিক আছে, এবার এখান থেকে আর একটা তোমাদের জিনিস এখান থেকে খুব সহজেই জানতে পারবে। দেখো রো কি রিপ্রেজেন্ট করছে, রোধাঙ্ককে, অর্থাৎ ইনডাইরেক্টলি পরিবাহীর রোধকে, তাই না? বা ডাইরেক্টলিও বলতে পারো পরিবাহীর রোধকে, কারণ আমরা আর এর সঙ্গে রো এর সম্পর্ক কীরকম দেখতে পাচ্ছি, ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ কোনো পরিবাহীর রোধাঙ্ক যদি বেশি হয় তাহলে রোধ বেড়ে যাবে, তাই না? অর্থাৎ এখান থেকে দেখো রো সমান আমরা বলতে পারি RA/L, তাই না? কোনাকুনি গুণ করে দাও, রো R ইন্টু এ সমান রো এল, তাহলে রো সমান কী হবে, RA/L, তাই তো? এখান থেকে রো এর তুমি ইউনিটটাও বের করে নিতে পারবে। দেখো কি করে, আর এর ইউনিট কি হয়, ওহম। এটা কি রিপ্রেজেন্ট করছে, ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এরিয়া, এরিয়াটার ইউনিট কি হয়, মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই দৈর্ঘ্য, লেন্থ, তার ইউনিট কি হয়, মিটার। তাহলে কেটে দাও, কি পড়ে থাকছে, ওহম মিটার। এটা কার ইউনিট, রো এর ইউনিট। ঠিক আছে, এইবার দেখো রো এর যদি আমরা অনন্যক নিয়ে নিই, রেসিপ্রোকাল নিয়ে নিই, অনন্যক 1/রো করি, তাহলে কি পাবো, তাহলে যে রাশিটা পাবো সেই রাশিটাকে আমরা কি বলি, পরিবাহিতাঙ্ক। কি বলি, পরিবাহিতাঙ্ক, জাস্ট রোধাঙ্কের উল্টো। একইভাবে আমরা যদি আর এর অনন্যক করি, আর কি রিপ্রেজেন্ট করছে, রোধকে, তার যদি অনন্যক করি, অর্থাৎ 1/r নিই, এই রাশিটা কি রিপ্রেজেন্ট করবে, পরিবাহিতাকে। অর্থাৎ রোধ যদি পরিবাহীর মধ্যে বাধাটাকে বোঝায়, তাহলে পরিবাহিতা কি বোঝাবে, কত ভালো তার মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে। ক্লিয়ার হলো? দেখো আর যদি পরিবাহীর মধ্যে বাধাটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে 1/r কি রিপ্রেজেন্ট করবে, পরিবাহিতা, অর্থাৎ পরিবাহীর মধ্যে কত ভালো কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে। এই পরিবাহিতা অনুসারে আমরা আবার পরিবাহীকে কয়েকটা ভাগে ভাগ করে থাকি। আর তোমাদের এই জিনিসটা কিছুটা জানা আছে, মনে আছে তো জিনিসটা কি, তড়িতের সুপরিবাহী, কুপরিবাহী, জানা আছে না? সুপরিবাহী পদার্থ, অন্তরক পদার্থ, তারপর অর্ধপরিবাহী, অতি পরিবাহী। ঠিক আছে, তোমরা আশা করছি জানো ব্যাপারগুলো। যার মধ্যে খুব সহজে তড়িৎ প্রবাহ হয় সেটাকে আমরা কি বলি, সুপরিবাহী। যার মধ্যে তড়িৎ প্রবাহের কিছুটা বাধা তৈরি হয়, যার মধ্যে তড়িৎ প্রবাহে বাধা তৈরি হয়, অর্থাৎ ভালো তড়িৎ প্রবাহিত হয় না, সেটাকে কি বলি, কুপরিবাহী। ভালো মানে তড়িৎ প্রবাহ হয় না, কুপরিবাহী।
আর যার মধ্যে যার প্রবাহ মাত্রা সুপরিবাহী এবং কুপরিবাহীর মাঝামাঝি বলতে পারো, তাদেরকে আমরা কি বলি, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, তাই না? যাই হোক, এই জিনিসটা তোমাদের আশা করছি জানা আছে। তাহলে এখান থেকে তোমরা যে নতুন একটা টার্ম পেলে 1/r, এটাকে কি বলা হয়, পরিবাহিতা। এই জিনিসটাকে বলা হয় পরিবাহিতা। তাহলে এখান থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন আসে, সেই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরো অনেক ক্ষেত্রে কোশ্চেন দেয় যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, ঠিক আছে, কিন্তু প্রস্থচ্ছেদ বা অন্যান্য ভৌত অবস্থাগুলোর কোনো পরিবর্তন করা হলো না। তাহলে সেই ক্ষেত্রে তার রোধ কিভাবে পরিবর্তিত হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। শুধুমাত্র লেন্থটাকে দ্বিগুণ করেছি, ক্লিয়ার হলো তো জিনিসটা? তাহলে রোধ কিভাবে পরিবর্তিত হবে, এই ধরনের কোশ্চেন তোমাদের আছে। তাহলে দেখো, আমরা কি জানি, পরিবাহীর রোধ আর সমান কি হয়, রো ইন্টু L/A, ঠিক আছে? তাহলে আমরা কি করেছি, শুধুমাত্র দৈর্ঘ্যটাকে পরিবর্তন করেছি। দেখো, এলটাকে চেঞ্জ করেছি, রো এবং এ চেঞ্জ করেছি। কি রো কখন চেঞ্জ হবে, যদি উপাদানটাকে পাল্টাই, অর্থাৎ তারটা তামার ছিল, তার বদলে অ্যালুমিনিয়াম বা অন্য কোনো উপাদানে নিলাম, তবে রো চেঞ্জ হবে। রো চেঞ্জ করিনি, ক্রস সেকশনের এরিয়াটাকেও চেঞ্জ করিনি। তাহলে ধরো প্রথমে যখন তার দৈর্ঘ্য এল ছিল, তখন তার রোধ ছিল R1, ক্লিয়ার? এখন কি করেছি, এখন পরিবাহীর দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দিয়েছি, অর্থাৎ এলটা কি হয়ে গেছে, 2L। তাহলে R2 সমান কত হবে, রো ইন্টু 2L/A হবে না? দেখো, রো তো চেঞ্জ হয়নি, আবার ক্রস সেকশনও চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কোনটা, শুধুমাত্র এলটা। তাহলে এখন নতুন যে রোধ হলো সেটা R2 সমান কি হবে, রো ইন্টু 2L/A, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, R2 সমান 2 ইন্টু 2টাকে আমরা আগে নিয়ে চলে এলাম, রো L/A লিখতে পারি না? তারপর দেখো, তাহলে R2 সমান কি লিখতে পারি, 2 ইন্টু এটা কি R1 নয়, R1। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, যে সরি একটু প্রবলেম হচ্ছে, যাই হোক, R2 সমান কি পেলাম, 2R1। অর্থাৎ দেখো, যে আমরা যদি লেন্থটাকে ডাবল করি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল, রেজিস্ট্যান্সটাও ডাবল হয়ে গেল। এইভাবে তোমাদের কোশ্চেনগুলো সে পরীক্ষাতে, সেক্ষেত্রে তোমার এর চেঞ্জ দিয়েও পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। এর পরের ভিডিওতে আমরা রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন আছে সেইগুলো নিয়ে, এবং আরও কিছু যে কোশ্চেনগুলো হয়, ওহমস লয়ের গ্রাফ, এসবগুলো নিয়ে তোমার সঙ্গে আলোচনা করে দেবো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।